থাকলে নাকি সহজেই সবকিছু করে ফেলা যায়। জিরো সাইজ করব একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইনজেকশন নিয়ে 10 থেকে 15 কেজি ওজন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। আমি যদি মনে করলাম, চাইলাম, ডাক্তারবাবুর কাছে গেলাম, ইনজেকশন লিখে দিলাম, ব্যাপারটা এতটা সোজা নয়। সত্যিই কি ঘরোয়া ডায়েট করে রোগা হওয়ার বিষয়টা এখন অতীত? প্রবণতা হচ্ছে যে কম পরিশ্রম করে চটজলদি কি করে রোগা হয়ে যাওয়া যায়। ঘরোয়া ডায়েট আপনার টাকা পয়সাকে নিয়েও নেবে না। অনেক বড় ভরসা, কারণ ঘরোয়া ডায়েট আপনার সঙ্গে বিট্রে করবে না। ঘরের ভাত ডাল তরকারি খেয়ে ওজন কমানো সম্ভব? আমি যদি ইনজেকশন নেওয়া শুরু করি, আমি কি তাহলে যা ইচ্ছা করতে পারি? মানে ডায়েটও করবো না, মানে ডায়েট কন্ট্রোল করবো না, রাদার সেটা কিন্তু সম্ভব নয়। পরশুদিনকে একটা ফ্রেন্ডের কিটি পার্টিতে গেলাম, আজকে একটা দিন তো কিচ্ছু অসুবিধা নেই, কাল থেকে আবার করবি। এই যে দেয়ার ইজ নাথিং অন টুমরো, যে শুরু করতে হয়, দ্যাট ইজ ফ্রম দ্য রাইট অ্যাওয়ে। ব্রেকফাস্ট শুড টেক লাইক অ্যান এম্পায়ার, লাঞ্চ শুড টেক লাইক আ কিং অর কুইন, অ্যান্ড ডিনার শুড টেক লাইক আ পপার। টাকা থাকলে নাকি সহজেই সবকিছু করে ফেলা যায়। হ্যাঁ, রোগা হওয়ার ক্ষেত্রে এখন এটাই নতুন ট্রেন্ড। কষ্ট করে জিমে গিয়ে ঘাম ঝরানো কিংবা ডায়েট করে রোগা হওয়ার পথে এখন অনেকেই হাঁটছেন না। খুব সহজে যদি একটা ইনজেকশন নিয়ে রোগা হওয়া যায়, তাহলে ওটাই সবচেয়ে ভালো বলে মনে করছেন অধিকাংশই। কিন্তু সহজে শর্টকাটে রোগা হওয়া কি সত্যিই নিরাপদ? বাড়িতে সহজ পাচ্য খাবার খেয়ে রোগা হওয়া কিংবা ডায়েট করে রোগা হওয়া পুরো বিষয়টাই কি এখন অতীত? নিজের বিপদ ডেকে আনছেন না তো? এই বিষয়ে সচেতন করতে দা ওয়াল আরোগ্যর নতুন হেলথ টকে আমি জিনিয়া। আমার সঙ্গে রয়েছেন শহরের অন্যতম ডায়েটিশিয়ান অরিত্র খাঁ। ওয়েলকাম। নমস্কার। নমস্কার জিনিয়া, এবং ওয়াল আরোগ্যের সমস্ত দর্শক বন্ধুকে আমার নমস্কার, প্রণাম জানাই। তো আজকাল তো খুব শোনা যাচ্ছে যে রোগা হওয়ার ইনজেকশন, রোগা হতে ওষুধ কিংবা ইনজেকশনের উপরে সবার একটা খুব আগ্রহ বেড়েছে। যদি সহজে রোগা হয়ে যাওয়া যায় একটা ইনজেকশন নিলে, তাহলে তো এর থেকে ভালো কিছু হয় না। সত্যিই কি ঘরোয়া ডায়েট করে রোগা হওয়ার বিষয়টা এখন অতীত? প্রথমত যে রোগা হওয়া, অর্থাৎ রোগা হওয়া, মোটা হওয়া, এগুলো খুব আপেক্ষিক। মানে এই টার্মগুলো বিজ্ঞানসম্মতভাবে খুব একটা সঠিক নয়। সঠিকটা হলো যে আমাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স বলে একটা নির্ধারণ করার একটা জায়গা রয়েছে, যেখান থেকে আমরা একটা প্রাপ্তবয়স্ক মানুষের বা অ্যাডাল্টের ক্ষেত্রে তার কতটা বিএমআই রয়েছে সেইটা নির্ধারণ করে আমরা তিনি রোগা না মোটা, তার কতটা ওয়েট হওয়া দরকার সেটা ঠিক করি। পরবর্তী ক্ষেত্রে সেটা আস্তে আস্তে করে এলো যে শুধু বিএমআই নয়, শুধু বডি মাস ইন্ডেক্স নয়, এমনও মানুষ আছেন তিনি হয়তো দেখতে বেশ রোগা কিন্তু অ্যাবডোমিনাল ফ্যাট রয়েছে, অর্থাৎ বাংলায় যাকে আমরা ভুঁড়ি বলি। অথবা এমন মানুষও রয়েছেন দেখতে হয়তো ভীষণ মোটা কিন্তু শরীরে তার মাসল পার্সেন্টেজ খুব কম, যাকে আমরা সার্কোপেনিয়া বলি। তো এইরকম অনেকগুলো সংজ্ঞা যখন আমরা দেখতে শুরু করেছি, এবং যখন এই যে ওয়েট কমাবো, রোগা হব, জিরো সাইজ করব, একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষের মধ্যে, বিশেষ করে আজকাল সমস্ত মানুষের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কম পরিশ্রম করে, খুব একটা ডায়েট রেস্ট্রিকশন না করে চটজলদি কি করে রোগা হয়ে যাওয়া যায়। এক্ষুনি যে তুমি যে কথাটা বললে যে টাকা থাকলেই বোধহয় সবকিছু হয়, তাহলে টাকা থাকলেই আমি ডাক্তারবাবুর কাছে যাব, তার সাথে কথাবার্তা বলবো, বা তিনি হয়তো বিবেচনা করে কোনো একটা যদি আমাকে ইনজেকশন দিয়ে দেন, তাহলেই হয়তো কেল্লা ফতে। কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ নয়। একদমই। মানে এখন তো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এরকম ইনজেকশন নিয়ে 10 থেকে 15 কেজি ওজন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, যেটা ডায়েট করে করতে গেলে অনেক কষ্ট। তো এই একটা মানসিকতা সবার মধ্যেই তৈরি হচ্ছে যে খুব সহজে রোগা হয়ে যাব। এটা কতটা বিপজ্জনক? মানে কি কি রোগা হওয়ার আড়ালে আরো কি কি সমস্যা ডেকে আনছে? প্রথমত একটা কথা বলি যে ডায়েটে রোগা হয়ে যাব, ডায়েটে মোটা হয়ে যাব, এগুলো আজকাল তো আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে প্রিসিশন বেসড নিউট্রিশন। মানে খুব আদি যুগে, অনেক আগে, তখন নিউট্রিশন যেরকম ছিল, বইপত্র তো অবশ্যই সবসময়তে রয়েছে, কারণ হিপোক্রেটিস অনেক অনেক বছর আগে বলে গেছেন যে ফুড শুড বি দ্য ইয়োর মেডিসিন, মেডিসিন বি দ্য ইয়োর ফুড। মানে খাবারটাই হচ্ছে অ্যাকচুয়ালি পথ্য। এবং সেই জায়গায় সেই প্র্যাকটিসে ধীরে 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 এভিডেন্স বেসড সায়েন্স এসছে। কিন্তু আজকাল, অর্থাৎ
2026-এর সময় যে সময়টা বসে আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু আমরা প্রিসিশন বেসড নিউট্রিশনকে জোর দিই। এই কথাটা কি? এই কথাটা হচ্ছে যে কিছুটা ক্রোমোজোম বেসড বা জিন বেসড বা কিছুটা জেনেটিক ওরিয়েন্টেড বেসড ডায়েট। অর্থাৎ আমাদের অনেকের মধ্যে হয়তো একই রকমের কিছু অসুখ রয়েছে, কিন্তু প্রত্যেকের যে ডায়েট সেটা কিন্তু একরকম নয়। এটা কিছুটা কাস্টমাইজড, কিছুটা ক্যালোরি স্পেসিফিক এবং কিছুটা প্রিসিশন বেসড। সুতরাং একই রকম ভাবে যে আমি যদি মনে করলাম, চাইলাম, ডাক্তারবাবুর কাছে গেলাম, ইনজেকশন লিখে দিলাম, ব্যাপারটা এতটা সোজা নয়। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের কিছু ইন্ডিয়ান কাউন্সিলও রয়েছে, তারা বেঁধে দিয়েছেন যে 30 BMI, অর্থাৎ যদি বডি মাস ইন্ডেক্স 30 হয় বা তার উপরে হয়, অর্থাৎ ওবেসিটি তো অনেক ক্লাসিফিকেশনস রয়েছে, আমরা বলি 18.5 থেকে 22.9 বা 23 হচ্ছে BMI এর কাট অফ। আচ্ছা, এবার 23 এর উপরে গেলে আমরা একটুখানি ওভারওয়েট বা একটুখানি বলতে পারি যে হালকা একটু ওভারওয়েট হয়েছে বা ওবেসিটি গ্রেড 1 গ্রেড 2 তে আসছে। কিন্তু যদি 30 এর নিচে থাকে, তাহলে আমি যদি মনে করি আমি ইনজেকশন নিয়ে রোগা হব, চাইলেই কিছুটা হওয়া যায় না। এবং আমাদের গভর্নমেন্ট এতটাই এই ব্যাপারে সতর্ক যে without any prescription, আচ্ছা, without any prescription from a registered physician, এই ছাড়া কিন্তু এই ইনজেকশন বাজারে পাওয়া যায় না। এই ইনজেকশন পেতে গেলে একটা প্রপার প্রেসক্রিপশন কিন্তু দেখাতে হবে ভারতবর্ষে বসেও, তো সেই জায়গাটা হচ্ছে না। এবার তার উপরে গেলে আমি যদি মনে করি যে আমি ইনজেকশনটা নেব, তাহলে তার কি কাট অফ রয়েছে? প্রথমত প্রেগনেন্সি, ল্যাকটেশন, এই সময়গুলোতে ইনজেকশন হয়ই না। দ্বিতীয়ত যারা প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয় প্রদাহতে ভুগছেন, তাদের জন্য কিন্তু এই ইনজেকশন নয়। সুতরাং এই ইনজেকশন যিনি প্রেসক্রাইব করছেন, তাকে অনেকগুলো দিক বিবেচনা করে, নির্ধারণ করে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সেই ইনজেকশনটা দেওয়া যাচ্ছে। সুতরাং আমি ইনজেকশনটা মানে আমার ইচ্ছা হলো জামা কাপড় কেনার মতো আমি ইনজেকশনটাও পয়সা দিয়ে কিনে নিলাম, সেইটা কিন্তু এই যে আমরা ইনজেকশনের কথা, আমরা তো নাম পরে আসবো, আলোচনা করছি, তার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। কিন্তু এখন তো শোনা যাচ্ছে মানে দেখিও আমরা ডাক্তাররাই অনেককে প্রেসক্রাইব করছে। সেটা কি কোনো বিশেষ বিশেষ অসুখের ক্ষেত্রে এই ধরনের রোগা হওয়ার ইনজেকশনস গুলো প্রয়োজন? অ্যাকচুয়ালি আবারও আমি এক কথা বললাম যে আমি প্রচুর পরিমাণে খাই, তার মানে যে মোটা হয়ে যাব তা নয়, বা আমি খুব কম খাই তাহলেও যে আমি রোগা থাকবো তা কিন্তু নয়। আমাদের এই লাইফস্টাইল মডিফিকেশন বাদ দিয়েও ওবেসিটিতে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আচ্ছা, যেই ফ্যাক্টরের মধ্যে একটা তো জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে জেনেটিক ফ্যাক্টরস, মেটাবলিজম যেটা বিপাকগত ক্রিয়া বা হার বলি, সেগুলোও কিন্তু নির্ধারিত রয়েছে। আচ্ছা, তার ফলে আমার যদি মেটাবলিজম ঠিকঠাক না থাকে, আমি হয়তো অনেক ডায়েট কন্ট্রোল করেছি, একাধিক ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করেছি, তা সত্ত্বেও আমি আমার এক্সট্রা পাউন্ডকে কোনোভাবেই কমিয়ে আমার ঠিকঠাক বিএমআইতে আসতে পারছি না, তখন ডাক্তারবাবুরা নিশ্চয়ই সেটা বিবেচনা করেন এবং করে তার যথাযোগ্য সমস্ত কিছুকে বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে তারপর ইনজেকশনটা প্রেসক্রাইব করেন। সুতরাং ইনজেকশন যখন যাকে প্রেসক্রাইব করা হয়ে গিয়েছে, তার মানে তার ক্ষেত্রে ইনজেকশনটা প্রয়োজন। আবারও বলছি, আমি চাইলাম এবং ডাক্তারবাবু লিখে দিলেন, ব্যাপারটা কিন্তু ঠিক এই রকম নয়। আচ্ছা, মানে যেটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রোগা হওয়ার ইনজেকশনের ফাংশনসটা কি? মানে এটাও কি সাধারণ ডায়েটের ক্ষেত্রে যেমন মেটাবলিজম ঠিক করে আমাদের রোগা করে, এই ইনজেকশনস গুলো কি সেইভাবেই কাজ করে? আচ্ছা, এবারে যেটা বলতে হবে যে কিছু কিছু একটুখানি হরমোনের গল্প। অ্যাকচুয়ালি যে ইনজেকশন নিয়ে আমরা এতক্ষণ চর্চা করছি, তাকে বলা হয় GLP-1RA বা গ্লুকাগন লাইক পেপটাইড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আমরা যদি পুরো নামটা বলি আর কি, এটাই অ্যাকচুয়ালি এটার মানে কেমিক্যাল নাম আমরা এটাকে বলছি। এবার এই GLP-1 বা গ্লুকাগন লাইক পেপটাইড 1, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই GLP-1টা অ্যাকচুয়ালি আমাদের সবার শরীরের মধ্যেই এই গ্লুকাগন লাইক পেপটাইড রয়েছে বা GLP রয়েছে, এবং সেইটা অ্যাকচুয়ালি একটা হরমোন রূপে কাজ করে। গ্লুকাগন আর কিছুই না, এটা একটা হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াস, অগ্নাশয়, আলফা সেল থেকে সিক্রিয়েট করে। আমরা খুব
ওয়াকিবহল ইনসুলিন নিয়ে, যে ইনসুলিনটা সিক্রিয়েট করে হচ্ছে বিটা সেল থেকে এবং গ্লুকাগন সিক্রিয়েট করে হচ্ছে আলফা সেল থেকে। আচ্ছা। এবার আমাদের সবার উপরে বসে রয়েছে মাথা, মস্তিষ্ক। মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস রয়েছে সেটাই কিন্তু আমাদের খিদে, আমাদের তেষ্টা, আমাদের খিদে পাওয়া, খিদে মিটে যাওয়া সবগুলোকে কিন্তু কন্ট্রোল করছে। অর্থাৎ হাইপোথ্যালামাস তার যে বিভিন্ন রকমের নিউরনের অ্যাক্টিভিটি সেগুলোকে নিয়ে এটা কন্ট্রোল করছে। এবার কি হয়, যার ওয়েট অনেকাংশে বেড়ে যায় তখন লেপটিন নামক এক ধরনের ভদ্রলোক বা হরমোন ভদ্রলোক সে একটু কম খরিত হয়, আচ্ছা। কম কাজ করতে পারে, লেপটিন রেজিস্ট্যান্স হয়ে যায়। তার কারণটা কিন্তু লেপটিন তো অ্যাকচুয়ালি ফ্যাট বা অ্যাডিপোজ সেল থেকে তৈরি হয়, সে তখন ঠিকঠাক করে কাজ করতে পারে না। ফলে আমার খিদের চাহিদা বেড়েই যায়। আমি একটুখানি উদাহরণস্বরূপ বলি, রোলের দোকানের পাশ দিয়ে যাচ্ছি, প্রচন্ড ভালো গন্ধ বেরোচ্ছে, খিদে হয়ে গেছে আমার, কিন্তু একটা রোল খেলে বোধহয় খুব একটা বেশি আমার অসুবিধা হবে না, টুক করে খেয়ে অনেকেরই এটা হয়। খানিকক্ষণ সামনে গিয়ে ফুচকা পাওয়া যাচ্ছে, একটু খেয়ে ফেললাম। ও রাত্রিবেলা কিন্তু আমাকে আজকে বিরিয়ানি খেতেই হবে, কারণ ভালো বিরিয়ানির দোকান নতুন খুলেছে, বেশ কম দামে ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কিনে ফেললাম। এই যে এই সমস্তগুলো অর্থাৎ খিদে পাওয়া, সবগুলোকে করছে হচ্ছে ঘ্রেলিন নামক হরমোন বা ঘ্রেলিন নামক ভদ্রলোক। তিনি কি করছেন, তার খিদেকে বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ অ্যাপিটাইটে তিনি কন্ট্রোল করার বদলে বেশি করে অ্যাপিটাইটটাকে আরো বাড়াচ্ছেন। তাহলে আমার যদি উত্তরোত্তর এরকম অ্যাপিটাইট বাড়তে শুরু করে, ন্যাচারালি কি হবে, আমি শরীরের মধ্যে এক্সট্রা পাউন্ড ঢোকাচ্ছি, ওয়েটটা বাড়বে। তখন এই ইনজেকশন গুলো, এই ইনজেক্টেবল গুলো তখন বাজারে এলো। এর আগেও অবশ্য অনেক রোগা হওয়ার ওষুধ পাওয়া গিয়েছিল বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করতেন, তাতে অনেক স্টিটোরিয়া বা ভীষণ একটা অয়েলি স্টুল হচ্ছে, এই সমস্যাগুলো হতো বলে সেটা খুব একটা চলটা কমে গিয়েছে। কিন্তু এই GLP-1RA এটার মারফত দেখা যাচ্ছে যে আমার যে মানে হাইপোথ্যালামাস রয়েছে মস্তিষ্কের, তাকে চট করে গিয়ে বলে দেওয়া, মানে তাকে বলে দেওয়া এবং লেপটিনকে কাজ করানো, লেপটিনকে আরো বেশি স্ট্রং করা যে আমার খিদে মিটে গেছে, আচ্ছা আমার খিদে বন্ধ, আমার আর খিদে নেই। এবং একটা যখন এই ইনজেকশনটা আমাদের রক্তের মধ্যে মিশে গিয়ে যখন আলটিমেটলি ব্রেনের দিকে যায়, এবং তখন যদি ব্রেনে গিয়ে সেটা সিগন্যাল দেয় যে আমি পুরোপুরি ভাবে আমার খাওয়াটা কমপ্লিট, তাহলে কি হবে, আমার অতিরিক্ত আর খিদে পাবে না। আমি আমার মুখের সামনে যাই দেখবো কেন আমার অরুচি ভাব হবে, কিন্তু আমার তো অলরেডি আমার মানে আই এম স্যাটিসফাইড। অর্থাৎ আমার যে স্যাটাইটি হরমোন গুলো রয়েছে আমাকে বলে দিয়েছে তোমার খাওয়াটা হয়ে গেছে। এটাই হচ্ছে এই ইনজেকশনের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে যাকে বলা হয় গ্যাস্ট্রিক এম্পটিং রেট। আচ্ছা, অর্থাৎ আমরা যখন খাবার দাবার খাই, আমরা তো মুখ দিয়ে খাবার দাবার খাচ্ছি, মুখ দিয়ে খাবার পর দাঁত দিয়ে খাবারটাকে চেবাচ্ছি, তারপরে সেটা আমাদের ইসোফেগাসে আসছে, স্টমাকে আসছে, এইভাবে খাবারটার আমরা তার আত্তীকরণ বা তার যে ডাইজেশন প্রক্রিয়া ঠিকঠাক করে করছি। এবার আমি যদি কোনো পার্টিকুলার খাবারকে অনেকক্ষণ সময় ধরে আমার স্টমাকের মধ্যে রেখে দিই, অর্থাৎ যদি পাকস্থলীর মধ্যে খাবারটা খুব ছান্দিক গতিতে অনেকক্ষণ থাকে, তারপর ধীরে 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 সেটা আমাদের ক্ষুদ্রান্তের দিকে যায়, তাহলে কি হবে, সময়টা বাড়বে। আমার দিনের 24 ঘন্টা সময়ের মধ্যে এই যদি ইনজেকশনের ক্রিয়াস্বরূপ আমার খাবারের যে গতি প্রকৃতি আমি অনেকটা বাড়িয়ে দিই, তাহলে মনে হবে কি আমার 3-4 ঘন্টা পরেও আমার খুব একটা বেশি খিদে পাবে না। তাহলে এই জিনিসগুলো আমার কি হচ্ছে, আমি অনেকটা আটকাতে পারছি। একদম। তার দরুন কি হচ্ছে, এই ইনজেকশনের যে গুণগুলো আমার যেগুলো প্রয়োজন, যে আমি অকারণে খাবার খাবো না, আমি খাবারটা একটা সময়তে গিয়ে সিজ করব, আমি যা দেখবো তাই খাবো না, আমি কোন রকম ভাবে আমার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছে গিয়ে তিনি আমাকে ডায়েট করে দিচ্ছেন, তিনি আমাকে ডায়েট বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু আমি কিছুতেই আমার সেই হাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারছি না। আর যদি আমি হাঙ্গারটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে কি হবে, আমি খেতেই থাকবো। তাহলে এই ইনজেকশনের যদি আমরা গুড সাইন দেখি বা পজিটিভ তার যে ফিডব্যাক দেখি, সেই ফিডব্যাকটা হচ্ছে যে আমার এই খিদে ব্যাপারটাকে লেপটিন বলো বা ঘ্রেলিন বলো বা হাইপোথ্যালামাস বলো, সবগুলোকে একসঙ্গে সিঙ্ক করে দিয়ে এমন ভাবে কাজ করে দেবে যাতে আমার ওয়েটটা, মানে হরমোনের খেলাটাকে পুরো নিয়ন্ত্রণ, পুরোটাই কিন্তু হরমোনের খেলা, যেটা নিয়ন্ত্রিত হচ্ছে
নিয়ন্ত্রিত হচ্ছে কিভাবে? একটা ইনজেকশনের দ্বারা। কিন্তু এই কথাও তো শোনা যাচ্ছে যে একটা ইনজেকশন নিয়ে রোগা হওয়া, এই পুরো বিষয়টা একটা ইএমআই এ টাকা শোধ দেওয়ার মতন, মানে যতদিন ইনজেকশন নিতে থাকবো রোগা থাকবো, ইনজেকশন বন্ধ করলে আবার ওজনটা আগের মতন হয়ে যাবে। এই ইনজেকশন নিয়ে রোগা হওয়া আর ঘরোয়া ডায়েট করে রোগা হওয়ায় এই পুরোটাই কি একই বিষয়, মানে এরকমই হয় নাকি এটা শুধুমাত্র ইনজেকশনের সাইড এফেক্ট? হ্যাঁ, ঘরোয়া ডায়েটের মানে ঘরোয়া ডায়েট কখনো আপনার সেরকম ক্ষতি করবে না। মানে ঘরোয়া ডায়েট আপনি করলেন, ঘরোয়া ডায়েট হয়তো আপনাকে তাড়াতাড়ি করে ইন্টারেস্টও দেবে না, বিভিন্ন টিপিক্যাল ফান্ডের মতো, আজকাল তো অনেক ফান্ড রয়েছে, কিন্তু ঘরোয়া ডায়েট আপনার টাকা পয়সাকে নিয়েও নেবে না। এটাই মানে অনেক বড় ঘরোয়া ডায়েট ভরসা। হচ্ছে অনেক বড় ভরসা, কারণ ঘরোয়া ডায়েট আপনার সঙ্গে বিট্রে করবে না। তার কারণটা কি, আমি যদি একটুখানি সায়েন্টিফিক বা এম্পিরিক্যাল ওয়েতে বলি, একটা ইনজেকশন যখন আমি নিচ্ছি তখন তো তার যে পুরো ফিজিওলজি হ্যাঁ। চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? ইনজেকশনের দ্বারা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনজেকশন জোর করে আবার হাইপোথ্যালামাসের কাছে গিয়ে আমার লেপটিনটা রিলিজ করছে এবং বলছে যে আমার খিদে হয়ে গেছে, আই এম মানে আমি স্যাটিসফাইড, মানে আই এম ফুল বা আই এম থ্রু। কিন্তু ঘরোয়া ডায়েট তো সেটা বলছে না। কিন্তু যতদিন আমি ইনজেকশনের মধ্যে রয়েছি ততদিন কিন্তু আমার ওয়েটটা ঠিক থাকবে। ইনজেকশন একটা রেকারিং কস্ট, দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমায় কিনতে হচ্ছে। কোন একটা সময় মনে হলো আমি আর এটাকে কন্টিনিউ করতে পারছি না। হয়তো এই ইনজেকশন যখন বাজারে এসেছিল, দুটো আন্তর্জাতিক সংস্থা নিয়ে এসেছিল, তখন তো দামটা অনেক বেশি ছিল। কিন্তু এখন তো বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনজেকশন নিয়ে এসছে বলে দামটা হয়তো আগের চাইতে কমেছে, কিন্তু খুব কমে যায়নি যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে, টু বি ভেরি অনেস্ট। তো সেই জায়গাতে যদি আমি ইনজেকশন স্টপ করে দিই তখন কি হবে? তখন শরীর যেরকম ভাবে ইনজেকশনের সাথে অ্যাটাচড ছিল সেইটা থাকবে না। তখন তার কি হবে? ইমিডিয়েটলি তখন তার আগের অবস্থায় সে ফিরে যেতে চাইবে। অর্থাৎ যে ওয়েটটা সে লস করেছিল সেই ওয়েটটাই সে আবার গেইন করতে চাইবে। আর যখনই সে ওয়েটটা গেইন করতে চাইবে, আবার রিবাউন্ড মেটাবলিক একটা ওয়েট গেইন কিন্তু তার হতে শুরু করে দেবে। এবং তখন কিন্তু আবার তার ক্রেভিং, আবার তার বিভিন্ন হাঙ্গার সিগন্যাল, আবার ঘ্রেলিন হরমোনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তখন তার খাওয়া দাওয়াটাও বাড়বে এবং তখন তার ওয়েট পাউন্ডটাও বাড়বে। তবে এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, দাঁড়ি টানার এখনো সময় হয়নি। গবেষণা বলছে যে তার যে ওয়েট ইনক্রিজের প্রবণতা সেটা এমন কিছু পার্সেন্টেজ বেশি নয় যে ক্ষেত্রে সে আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু আমার এই প্রসঙ্গে একটা কথা বলার বৈজ্ঞানিক ভাবে, যে মানুষের মন তো মানুষই হয়। আমরা তো মাইন্ডফুল ইটিং এ বিশ্বাস করি, কিন্তু যদি আবার ধীরে ধীরে, আমি এর আগেও বেরিয়াট্রিক সার্জারিতেও একই জিনিস দেখেছিলাম। মানে আমি তো অনেক বেরিয়াট্রিক সার্জারি নিউট্রিশন প্র্যাকটিস করেছি বা দেখেছি বা দেখিও, তারা হয়তো দেখা গেল 175 কেজি থেকে ওয়েটটা কমিয়েছেন, হয়তো 70 বা 72 চলে এসছেন। তিনি আমাদের মতো ডায়েটিশিয়ানদের কাছে শুরুর দিকে আসতেন, পরের দিকে ভাবলেন তো একই ডায়েট ঘুরিয়ে ফিরিয়ে করলে নিজেই পারবো, তার জন্য ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। দেখা গেল বছর 2 পরে তিনি আমার কাছে যখন এলেন, আবার ওই 110, 15 বা 20 কেজিতেই নিয়ে এলেন। তাহলে আমি অত লক্ষ লক্ষ খরচা করে বেরিয়াট্রিক সার্জারি করলাম, তাহলে তার আমার নিট ফলটা কিছুই হলো না। ডায়েট কিন্তু কোন রকম ভাবেই এই বিট্রায়ালে যায় না। আমি ঠিক এই প্রশ্নটাতেই আসবো যে সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে এরকম হাজার হাজার টাকা খরচা করে রোগা হওয়া একটা বেশ দুরূহ ব্যাপার। অনেকেই এটা কন্টিনিউ করতে পারে না খরচের জন্য। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে ঘরোয়া ডায়েট করে, মানে ঘরের ভাত ডাল তরকারি খেয়ে ওজন কমানো সম্ভব? একটা কথা মাথায় রাখতে হবে যে ইনজেকশন কিন্তু কখনো একা কাজ করতে পারে না। অর্থাৎ ডায়েট কিন্তু যেই দিন থেকে তার ইনজেকশন শুরু হবে সেই দিন থেকে তার ডায়েট শুরু হবে। এটা আমি সবার জন্যই বলি যে অনেকে ভাবেন যে আমি যদি ইনজেকশন নেওয়া শুরু করি আমি কি তাহলে যা ইচ্ছা করতে পারি, মানে ডায়েট করব না, মানে ডায়েট কন্ট্রোল করব না, রাদার সেটা কিন্তু সম্ভব নয়। কারণ দেখা যাচ্ছে যে এই ইনজেকশনের যেহেতু একটা সুদূর প্রসারী এফেক্ট রয়েছে, গ্যাস্ট্রিক এমপ্টিং রেটটাকে বাড়াচ্ছে, পাকস্থলী থেকে খাবার ধীরে ধীরে ক্ষুদ্রান্তে আসছে এবং বিপাকগতভাবেও কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে। তার দরুন কি হয়, যদি আমি শুরু থেকে প্রপারলি ডায়েট কন্ট্রোল বা ম্যানেজমেন্ট না করি আমার কিন্তু সার্কোপেনিয়া হতে পারে।
আচ্ছা। অর্থাৎ তার যে ওয়েট লসটা এমন ভাবে হবে, শুধুমাত্র শরীরের ফ্যাট লস নয়, আচ্ছা। শরীরের কিন্তু মাসেল লসও হবে। যদি মাসেল লস হতে শুরু করে, শরীর যদি পেশির ভাঙন বা পেশি ক্ষয় হতে শুরু করে, তাহলে তাকে আমরা বলি সার্কোপেনিয়া। আচ্ছা। অর্থাৎ ডে 1 থেকে আমরা যখন খাবার দাবার অর্থাৎ ডায়েটটা করব, মানে কি হয়, আমি এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, হয়তো সপ্তাহে 7টা দিন, তার মধ্যে হয়তো একটা দিন ডাক্তারবাবু ইনজেকশনটা প্রেসক্রাইব করেছেন। আমি যখন আমার পেশেন্টদেরকে দেখছি, তাদের থেকেই শুন, আমার প্রায় অনেক পেশেন্ট হয়ে গেল যারা GLP-1 আড়িতে রয়েছেন, তাদের থেকে একটাই কমপ্লেন হয় যে যে দিনটাতে আমরা ইনজেকশনটা নিচ্ছি সেই দিনটা, তার পরের দিনটা এবং তার পরের দিনের কিছুটা, মানে পরশু দিনের কিছুটা আমার কিছু খেতেই ইচ্ছা করে না, প্রচন্ড পেটে ব্যথা করে, প্রচন্ড বমি বমি ভাব হয়, প্রচন্ড মাথা ঘোরে, এই সমস্যাগুলো হয় এবং আই এম নট ফিলিং ওয়েল। আমি হয়তো একটা গোলে রিচ করবার জন্য ইনজেকশনটা নিচ্ছি বা আমার ডাক্তারবাবু বুঝেছেন বলেই আমাকে তিনি দিয়েছেন, কিন্তু আমার এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমি বলি যে যদি আমি মনে করি, অনেকে অনেক সময় অনেক রিলে দেখতে পাওয়া যায় অনেক বিভ্রান্তিমূলক তথ্য, আমি প্রোটিন অবশ্যই প্রয়োজন, কিন্তু যেই দিনটাতে আমাকে ইনজেকশনটা দেয়া হলো সেই দিনকেই যদি আমি মাছ, চিকেন, ডিম এবং বিভিন্ন আর্টিফিশিয়াল প্রোটিন শেক খাওয়াতে শুরু করি, সেই মানুষটা কিন্তু বমি করে ফেলবেন। নয় বমি করে ফেলবেন, না হয় তার ডায়রিয়া হবে, অসমোটিক ডায়রিয়া হবে, ডিসেন্ট্রি হবে। এটার ভাগ রয়েছে, এটা স্টেপ রয়েছে। সেভাবেই আমরা আমাদের পেশেন্টদেরকে তার গাইডলাইনটা দিই যে তার কি সিমটম হচ্ছে। ওই যে বললাম প্রিসিশন বেসড প্র্যাকটিস, অর্থাৎ তার কি লক্ষণ হচ্ছে সেই লক্ষণ বুঝে তার ডায়েট ডায়াগনোসিস। তার ডায়েটটা কি হতে পারে, ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। আচ্ছা, এইটা একটা কথা মাথায় রাখতে হবে যে আমি বইতে পড়লাম এবং সবার মধ্যে সেটা অ্যাপ্লাই করলাম, বা একটা রিলে শুনলাম যে রিলটার হয়তো সেরকম কোনো বিশেষত্বই নেই বা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেটাতে কিন্তু আখেরে ক্ষতিই হবে। এবং তাতে উপকারটা কি হবে, যারা বাণিজ্যিক বিভিন্ন সংস্থা রয়েছেন, আমি অবশ্যই কিছু বাণিজ্যিক সংস্থার বিপক্ষে নই বা আমি একদম তাদের বন্দুক নিয়েও নামিনি, কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে, লাভবান হবে তারা এবং এই বিভিন্ন রকম ভাবে প্রমোট করতে থাকবেন। না, আমার প্রশ্নটা ছিল যে ধরুন ইনজেকশন কেউ নিচ্ছে না কিংবা রোগা হতে চাইছে কিন্তু ভাবছে কোন পথে হব, সেক্ষেত্রে ডায়েট করে রোগা হওয়াটা কতটা স্বাস্থ্যকর এবং সম্ভব কিনা সত্যিকারের, যেটা সবাই যে কারণে ডায়েটের প্রতি একটা অনীহা দেখা যায় যে ডায়েট করেও তো ওজন কমছে না, সেখানে নিশ্চয়ই কিছু খামতি থাকে, সেই জায়গাটাই আমি জানতে চাই। একদম, ডায়েট করে খামতি থাকার ব্যাপারটা হচ্ছে ডায়েটের মধ্যে ভীষণ মনিটরিং এর অভাব, যে আমি কতটা মনিটর করতে পারছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই যে বললাম লেপটিন এবং গ্রিলিন, হয়তো আমি যখন আমার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের 4 দেয়ালের মধ্যে থাকছি, তার কথা আমি শুনছি, তার কাউন্সেলিং আমি শুনছি, তার প্রেসক্রিপশনও আমি দেখছি, তিনি ক্যালোরি ভাগ করে দিয়ে সুন্দর অঙ্ক কষে দিয়ে দিয়েছেন, আমি খুব গুছিয়ে লিখে দিয়েছেন, আমি সেটা জানলাম, কিন্তু অ্যাপ্লিকেশন, আমি কোনো বিয়ে বাড়িতে গেলাম, একটা রসগোল্লা খেয়ে নে, কালকে কোনো বন্ধুর বাড়িতে গেলাম, আজকের একটা দিনকে খেলে কোনো অসুবিধা কিছু নেই, পরশু দিনকে একটা ফ্রেন্ডের কিটি পার্টিতে গেলাম, আজকে একটা দিন তো কিচ্ছু অসুবিধা নেই, কাল থেকে আবার করবি। এই যে দেয়ার ইজ নাথিং অন টুমরো, যদি শুরু করতে হয় দ্যাট ইজ ফ্রম দ্য রাইট অ্যাওয়ে, আমি এখন থেকেই সেটা কিন্তু শুরু করব। আদারওয়াইজ কিন্তু আমি যদি মনে করি আগামীকাল বা আমি ডায়েটটাকে কিভাবে ব্যালেন্স করছি, ব্যালেন্সটা কিন্তু হয় না। অর্থাৎ শুধু ডায়েট তো নয়, আমাদের বিভিন্ন সংস্থা, বিভিন্ন গবেষণাপত্র বলছে যে ডায়েটের সঙ্গে সঙ্গে 150 মিনিট সপ্তাহে ব্রিস্ক ওয়াকিং শুধু নয়, রেজিস্ট্যান্ট ট্রেনিং, কিছু এয়ারোবিক এক্সারসাইজেস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ভাবে কিছু ব্যায়াম বা যোগা, সবকিছু মিলিয়ে যদি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দিই, তাহলেই কিন্তু ওয়েট কমানো সম্ভব। অর্থাৎ ডায়েট সেখানে হয়তো আসবে 70 থেকে 80%, বাকি 20-25%, 30% কিন্তু এক্সারসাইজেস। অর্থাৎ ডায়েট করা মানে হিসেব মতো কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার কিছু মানুষের মনে হতে পারে। যেরকম কিছু মানুষের মনে হয় যে ডায়েটটা আমি করবই, কেউ ভীষণ ওভার অ্যাক্টিভ, আজকে একটু ভুল করে ফেললাম, আমার কাছে একটা ছবি চলে এলো, এটা আমি ভুল করে ফেলেছি, কি মারাত্মক ভুল করে ফেলে গেছি না, 2টো রসগোল্লা খেয়ে ফেলেছি, ঠিক আছে। আবার কেউ ভাবেন না, ঠিক আছে আজকে তো করছি, ও কালকে থেকে আবার ঠিক হয়ে যাবে আর কি। এই যে ইপস অ্যান্ড বাটস, এই যে আমার কাছে বিভিন্ন রকম ভাবে অনেক রকম রাস্তা, কারণ ডায়েট তো ক্ষতি করছে না, আমি করলে হবে, না করলে না হবে, সুতরাং সেই জায়গাটা আমি করতে পারছি না, ফলে
প্রেসক্রিপশনের যে 1200 কিলো ক্যালোরি, প্রেসক্রিপশনের যে 1400 কিলো ক্যালোরি, প্রেসক্রিপশনের যে 1600 কিলো ক্যালোরি, আমি আদৌ কি সেটা অ্যাডহিয়ার করছি? আমি কি সেই কমপ্লায়েন্সে যাচ্ছি? ইনজেকশনে তো শরীরের মধ্যে রক্তে ঢুকিয়ে দিয়ে তো রক্ত থেকে টেনে টেনে আর ছুঁচ দিয়ে বার করে নিতে পারবো না। কিন্তু ডায়েটটা তো আমি ইচ্ছা করলেই নিজের মতো কম বেশি করে নিতে পারি আর কি। সুতরাং এখান থেকেই আমার ইনজেকশন এবং আমার কনজারভেটিভ ডায়েট ম্যানেজমেন্টের পার্থক্য। মানে আমরা যদি সচেতন হই, নিজেরা মানে একদম একদম ডিটারমাইন্ড হই যে আমরা এটা মানবই, তাহলে কিন্তু ডায়েট করেও বলছেন একই ফল পাওয়া সম্ভব। একদম, যদি মনে করি যে আমরা এটা মানবো, এরকম তো আমার কাছেই রয়েছেন ভুরি ভুরি এক্সাম্পলস রয়েছে। 150 কেজির ওজনের মানুষ উইদাউট এনি ইনজেকশন, উইদাউট এনি কাইন্ড অফ মানে কমার্শিয়াল জিনিসপত্র, সে কিন্তু নর্মাল ঘরের খাবার দাবারে কনজারভেটিভ ডায়েট ম্যানেজমেন্টে ঠিক আছেন। এবং আমার ডায়েট যারা আমার পেশেন্টরা দেখছেন তারা জানেন, তারা বলবেন যে কখনোই ভাত রুটি আমি বাদ দিই না। কারণ আমার যে জেনেটিক যে আমার স্ট্রাকচার, আমি তো কলকাতায় জন্মেছি, কলকাতাতে বড় হয়েছি, পশ্চিমবঙ্গে থাকছি, যেখানে আমার ভাত রুটি মুড়ি চিড়ে স্টেপল ফুড। আমি কেন অতিরিক্ত খরচা করে আমি বাজার থেকে একটা সাংঘাতিক কস্টলি জিনিসপত্র আমি কিনে আনবো ভাতের বদলে? মানে এখন তো শোনা যায় যে মানে ডায়েট করে রোগা হওয়ার কথা এলেই প্রথম সেই বিস্বাদ সেদ্ধ খাবারের কথাগুলো চলে আসে, ব্রোকলি, অ্যাভোকাডো, এইসব বড় বড় নাম। তো এইগুলোই কি মানে প্রয়োজন ডায়েট করে রোগা হওয়ার ক্ষেত্রে, নাকি এমনি ঘরের ভাত ডাল তরকারি খেয়েও, বাঙালি ঘরের ঘরোয়া খাবার খেয়েও ওজন কমানো যায়? আবার বললাম, আমার বাড়িতে বা বাড়ির পাশে যদি গাছ পাকা পেঁপে হয়, বা আমার যদি বাড়ির সামনাসামনি যে সবজিগুলো পাওয়া যায়, যেগুলো আমাদের বাংলা চাষি ভাইরা তারা সমস্ত তৈরি করছেন, সেগুলোকে যদি আমরা জোর দিতে পারি, কারণ আমাদের বাংলাতে কিন্তু শস্য শ্যামলা সব রয়েছে, সব রকম সবজি রয়েছে, সব রকম ফল রয়েছে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্যই বানানো। গরমকালে কি হয়, আমরা প্রচন্ড পরিমাণে কিন্তু ফ্লুইড লস করি, সেটা ঘাম দিয়েই হোক, সেটা ইউরিন দিয়েই হোক, সেটা হয়তো এয়ার কন্ডিশনে থাকলেও আমাদের ইনসেন্সিবল পার্সপিরেশনেই হোক, জল কিন্তু শরীর থেকে কোনো না কোনো ভাবে বেরিয়ে যাচ্ছে। আমাদের তরমুজ, আমাদের খরবুজা, আমাদের শশা, বিভিন্ন শাক সবজিগুলো কিন্তু জলে সমৃদ্ধ। এবং আমি টাটকা গাছ পাকা পেঁপে বা পেয়ারাতে যে পরিমাণ ভাইটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, সুদূর বিদেশ থেকে ফ্লাইটে করে আসা সেই ব্লুবেরি, ক্র্যানবেরি, ব্ল্যাকবেরি বা বিভিন্ন রকম ভাবে চালানি সবজি, চালানি ফল, আমি কি সেই একই ক্যালোরি বা নিউট্রিটিভ ভ্যালু পাবো? এই প্রশ্ন আমার দর্শকদের কাছে রইল। পাবো না। কারণ এই যদি আমরা না পাই, তাহলে আমি খাচ্ছি কেন? আমি কি শুধু আমার স্ট্যাটাস সিম্বলটাকে মেনটেন করবার জন্য খাচ্ছি, না অমুকের মা তার ছেলেকে এটা খাওয়ায় বলে আমাকে সেই ইঁদুর দৌড়ে প্রতিযোগিতা করতে হবে বলে খাচ্ছি? আমাকে ভাবতে হবে যে আমি কেন খাচ্ছি। খাবারটা খাচ্ছি প্রথমত বললাম ভালো লাগা। কেউ যদি ভালো রেজাল্ট করে, কি রে কবে ট্রিট দিবি, খাওয়াতেই বলে। কি কবে আমাকে জামা কিনে দিবি বা কবে আমাকে বেড়াতে নিয়ে যাবি, কেউ বলে না, কেউ ট্রিট দিবি বলে। সুতরাং খাবারটা হচ্ছে আমাদের খুব অন্তরের। এবং মাইন্ডফুল ইটিং, এটা নিয়ে আমরা একাধিক রকম ভাবে আমরা সাইকোলজিক্যাল কথাবার্তা বলেছি। ভালো লাগা, ভালো লাগার পাশাপাশি আমাদের পুষ্টিগত ভালো লাগা। আমি বলি, যেটা হয়তো অনেক সময় মুখের ক্ষেত্রে স্বাদালো, সেটা কিন্তু আমাদের পাকস্থলীর ক্ষেত্রে স্বাদালো নয়, বা হয়তো মুখের ক্ষেত্রে বিস্বাদ, বাট পাকস্থলীর ক্ষেত্রে সেটা কিন্তু খুব স্বাদযুক্ত। সুতরাং এই যদি আমরা থিওরি বা অঙ্কটা বুঝে যেতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করব যে ডায়েট কন্ট্রোল করেও, একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করেও আমরা কিন্তু নিজেকে ঠিকঠাক ভালো রাখতে পারবো এবং সেই ওয়েট শেপ আপটা করতে পারবো। আজকাল অনেকেই ডাক্তারবাবুর পরামর্শ কিংবা ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়াই নিজেদের মতন করে গুগল সার্চ করে কিংবা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া দেখে একটা ডায়েট প্ল্যান করে ডায়েট করতে শুরু করে দেয়, কিংবা ইনজেকশন নেওয়ার প্রবণতাটাও এইখান থেকেই আসছে। এটা কতটা বিপজ্জনক, নিজের মতন সিদ্ধান্ত নেওয়া কিংবা নিজের মেডিকেশন করা? এটা খুব রিলেভেন্ট কোয়েশ্চেন। এবং যদি আমাকে জিজ্ঞাসা করো যে কতটা বিপজ্জনক, আমি বলবো খুবই বিপজ্জনক। তার কারণটা হচ্ছে, নিজে থেকে তো কখনো ডাক্তারি করা যায় না। এবং একই রকম ভাবে আমি যদি কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই ইনজেকশন নেওয়ার কথা ভাবি, সেটা ভাবনা অবস্থায় ঠিক আছে, কিন্তু আমি নেব কি নেব না সেইটা আমি ডিকটেট করার মতো কেউ নেই। যদি আমাকে আমার ডাক্তারবাবু বলেন আমার প্রয়োজন রয়েছে, তাহলেই আমাকে নিতে হবে, আদারওয়াইজ নয়।
এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে এই সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সড হয়ে নিজেই ইনজেকশনের প্রতি আকর্ষিত হওয়া বা নিজেই কে কি করছে তার থেকে সেটা ফলো করা, এটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়। কারণ আজকে আমরা এই 2026-এ যে প্রিসিশন মেডিসিন এবং প্রিসিশন নিউট্রিশন নিয়ে কথাবার্তা বলছি, এটা কিন্তু একদম পার্সন স্পেসিফিক। অর্থাৎ সেই মানুষটার কি সমস্যা রয়েছেন, সেই মানুষটার বিএমআই কি রয়েছে, অর্থাৎ বিএমআইটা কি বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্সটা কি ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার, আমার বিএমআইটা কত থাকলো বা বডি কম্পোজিশনে আমার ফ্যাট পার্সেন্টেজ কি, আমার মাসেল পার্সেন্টেজ কি, এটা অবশ্যই একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। শুধুমাত্র তো ডাক্তারবাবুর পক্ষে সম্ভব নয়, ডাক্তারবাবু, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, কাউন্সিলর সবাই মিলে বসে যদি একটা মানুষকে দেখা যায়, তাহলেই কিন্তু তার এই যে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট দেওয়াটা কিন্তু সম্ভব। সুতরাং আমি একটা হয়তো খানিকক্ষণের কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু হয়তো স্ক্রোল করতে করতে দেখলাম, সেটাতে আমি ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম, এইটা করতে গেলে কিন্তু সত্যি হিতে বিপরীত হতে পারে আর কি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য আপনি 5টি সঠিক নিয়ম বলুন যে ইনজেকশন নয়, ডায়েট করেই ওজন কমাবেন। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন জিনিয়া। এটা তো ইনজেকশন নয় ডেফিনেটলি, তবে এটা অবশ্যই ডাক্তারবাবু ঠিক করবেন ইনজেকশন তার প্রয়োজন আছে কি না আছে। ডায়েটিশিয়ান হিসেবে যেটা বক্তব্য, প্রথমত যে একদম হালকা ফুলকা ঘরের খাবার দাবার খান, খুব ব্ল্যান্ড ডায়েট করতে হবে একেবারেই নয়। ভাত রুটি বন্ধ করার কোনো কারণ নেই, কারণ আমরা বাঙালি প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টটা কিন্তু এম্পায়ার বা এমপ্রেসের মতো খেতে হবে। মেজর অনেকে করেন কি ব্রেকফাস্টটাকে স্কিপ করে দেন, সে জায়গায় কিন্তু আমাদের কর্টিসলের মাত্রা বাড়তে পারে, ফলে ব্রেকফাস্ট স্কিপ করা একেবারেই যাবে না। সেখানে একদমই যেটা একদম সুষম খাদ্য, যেখানে একটা কার্বোহাইড্রেটের কিছু পোর্শন থাকবে, ডিম সেদ্ধ থাকতে পারে, হয়তো অঙ্কুরিত ছোলার স্যালাড থাকতে পারে, হয়তো শশা, তার সাথে বিভিন্ন ফল, এবং অবশ্যই মানে সিরিয়াল হিসাবে সেক্ষেত্রে ওটসও থাকতে পারে, সেক্ষেত্রে চিড়ে দইও থাকতে পারে, সেক্ষেত্রে খই দইও থাকতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। মৌসুমী ফলের উপরে জোর দিন, যেটা যে সিজনে। আমি যদি গরমকালে বসে ভাবি কমলা লেবু খাবো, একেবারেই নয়। অর্থাৎ শীতকালে কমলা লেবু, গরমকালে হয়তো গরমকালে যে সমস্ত ফলগুলো পাওয়া যায় সেগুলোর উপর জোর দিন বেশি। ফলের রসের থেকে গোটা ফল যদি খাওয়া যায়, ডায়েটারি ফাইবারের মাত্রা কিন্তু খুব ভালো পরিমাণে পাওয়া যায়, তার জন্য আলাদা করে কোনো ওষুধ খেতে হয় না, ফলের থেকে খুব ভালো ডায়েটারি ফাইবার পাওয়া যায়। এবং দুপুরের ভাত, ডাল, শাকসবজি, মাছ খেলে মাছ বা চিকেন খেলে চিকেন অবশ্যই রাখুন। এবং তার সঙ্গে যারা খুব নিরামিষাশী, অর্থাৎ মাছ চিকেন তারা খান না, তারা সেই জায়গায় হয়তো পানির রাখতে পারেন, সেই জায়গায় ছানার তরকারি রাখতে পারেন। এবং টক দই খুব ভালো প্রোবায়োটিক থাকে, এবং এই টক দই কিন্তু আমাদের যে অন্ত্র স্বাস্থ্য অর্থাৎ গাট হেলথে কিন্তু খুব ভালো উপকার দেয়। অর্থাৎ টক দইও আপনার ডায়েটের মধ্যে রাখুন, অবশ্যই ফ্রিজ থেকে বার করে নয়, ঘরে পাতা হতে পারলে ভালো। সন্ধ্যেবেলার দিকে একটু হালকা ফুলকা খাবার দাবার, হয়তো মুড়ি বা হয়তো বা চিড়ে, অবশ্যই ইউরিয়া ফ্রি মুড়ি নয়, ইউরিয়া ফ্রি মুড়ি অবশ্যই ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি নয়, এটা মাথায় রাখতে হবে। এবং ডিনারটা, রাত্রির যে খাবারটা, চেষ্টা করুন যতটা সম্ভব তাড়াতাড়ি করে ফেলতে। একটা কথা আছে না যে ব্রেকফাস্ট শুড টেক লাইক অ্যান এম্পায়ার, লাঞ্চ শুড টেক লাইক আ কিং অর কুইন, অ্যান্ড ডিনার শুড টেক লাইক আ পপার। অর্থাৎ ডিনারটা করতে হবে খুব কম পরিমাণে এবং যতটা তাড়াতাড়ি সম্ভব। আমি জানি অনেকেই এমন অনেক কর্মব্যস্ততায় থাকেন যাদের পক্ষে সম্ভব হয় না, হয়তো থিওরি বা প্র্যাকটিক্যাল মেলে না। তো আমার এটা আপনাদের কাছে নিবেদন থাকবে যে যতটা সম্ভব ডিনারটাকে আগে করে ফেলতে পারেন, তাহলে কিন্তু অনেক অসুখ, গ্যাস্ট্রোইসোফেগাল প্রবলেম, বদ হজম, রাত্রিবার দিকে বুকে ব্যথা করা, এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা অনেকটা বেশি দূরে থাকতে পারবো। আর একটা কথা হচ্ছে যে অল্প খাবার বারে বারে করে খান। খাবারের সঙ্গে কিন্তু আমাদের যেরকম ভাবে ডাইজেস্টিভ সিস্টেমের সম্পর্ক রয়েছে, লাং অর্থাৎ ফুসফুসেরও সম্পর্ক রয়েছে, যাকে আমরা আরকিউ বলে থাকি, রেসপিরেটরি কোশেন। অর্থাৎ একবারে অনেক খাবার দাবার খেলে কিন্তু আমরা হাঁসফাঁস করতে পারি, সেই জায়গা থেকে বারে বারে করে স্মল ফ্রিকোয়েন্ট মিল। আর আরেকটা কথা, গরমে কিন্তু জল পান করতে ভুললে চলবে না।
জলটাকে মাথায় রাখতে হবে। যদি আমরা বাইরে কাজকর্ম করি অবশ্যই 2.5 থেকে 3 লিটার জল আমরা ক্যারি করব, বারে বারে করে জল খাবো। যদি আমরা এয়ার কন্ডিশন ঘরের মধ্যেও থাকি মাথায় রাখতে হবে, হয়তো চোখে দেখতে পাওয়া যাচ্ছে না ঘাম হচ্ছে কিন্তু ইনসেন্সিবল পার্সপিরেশন হচ্ছে, সেই জায়গাতে কিন্তু মনে করে করে ঘন্টাতে 1.5 মানে 150 ml থেকে 200 ml জল কিন্তু পান করে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য। আসলে শর্টকাটে কিছু হয় না, একটা ইনজেকশন নেবেন আর রোগা থাকবেন আজীবন, এটাও হয় না। রোগা হতে গেলে সঠিক ডায়েট মানতে হবে, নিয়ম করে খাওয়া দাওয়া করতে হবে। ঘরোয়া খাবার দাবার খেয়েই রোগা হওয়া যায়, কিন্তু কিভাবে খাবেন, কতটা খাবেন সবটাই বুঝে এবং মেপে। আজকের এই এপিসোডটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে, আর লাইক করুন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ধন্যবাদ।